আসসালামু আলাইকুম, শুভ ওয়ালাইকুম দুপুর। আসসালাম। সত্যপ্রকাশে আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি আমি নৌসীন চলে এসেছি আমাদের কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ এটা কত সালে স্থাপিত হয়? ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আপনি অধ্যক্ষ হিসেবে কত বছর যাবৎ আছেন? আমি ৭ বৎসর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনার এই কলেজে কতজন স্টুডেন্ট আছে? আমার কলেজে প্রায় ৮০০। প্রায় ভিউয়ার্স, ৮০০, হ্যাঁ। আমরা জানি যে একটা মহিলা কলেজ পাকুন্দিয়ার মধ্যে এটা অবস্থিত। তো শুধু ৮০০ মানে ৮০০ জি। শিক্ষার্থী, সেটা কেন? এত কম কেন? হ্যাঁ, এটা তুলনামূলকভাবে খুবই কম। যেটা আমাদের থানা প্রপারে একমাত্র মহিলা কলেজ। এর কারণ হলো যে এই উপজেলায় ৯টি কলেজ। আচ্ছা। ৯টি কলেজের মধ্যে একটি মাত্র মহিলা কলেজ। এখানে ছাত্রী সংখ্যা ভালো ছিল। কিন্তু বিগত সরকারের যে উপজেলা পর্যায়ে একটি হাই স্কুল এবং একটি কলেজ সরকারি করার কারণে জি। একটি কলেজ পার্শ্ববর্তী কলেজটি একটি বড় কলেজ সরকারি করায় এখানে সকল ছাত্রীরা সরকারি কলেজে ভর্তি হবে। আচ্ছা। তারা সরকারি কলেজে পড়বে। জি। এই জন্য তারা মহিলা কলেজে ভর্তি হতে চায় না। জি। আরেকটা হলো যে সরকারের যে অনলাইন ভর্তি প্রক্রিয়া, জি। সেই ভর্তি প্রক্রিয়ায় অভিভাবকরা মহিলা কলেজে পড়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পারতেছে না। কারণ অনলাইনে ভর্তি, এই মেয়েরা ভর্তি হয়ে যায়, অনলাইনের মাধ্যমে আবেদন করে তারা ভর্তি হয়ে যায় গুরুদয়াল কলেজে বা পার্শ্ববর্তী সরকারি কলেজে। আচ্ছা। এই জন্য ভালো মানের ছাত্রী এবং ছাত্রীর সংখ্যা দুইটাই কমে গেছে। এখন সেটাকে ফিরিয়ে আনার জন্য আপনার কি কোনো উদ্যোগ বা কোনো কি চাওয়া পাওয়া আছে? এখানে দুইটাই, যে অনলাইন ভর্তি প্রক্রিয়ার বোর্ড বা মন্ত্রণালয় এই বিষয়টা চিন্তা করতে হবে আচ্ছা। যে কি প্রক্রিয়ায় ভর্তি হলে, হ্যাঁ। ভর্তি করালে সকল প্রতিষ্ঠানেই সমানভাবে সমহারে ছাত্রছাত্রী, হ্যাঁ, এই ছাত্রী ভর্তি হবে বা সেই সুযোগটা পাবে সেই সবাই। সুযোগটা আমরাও পাবো। জি। আর হলো যে ওই যে জাতীয়করণ করায়, বিগত সরকার জাতীয়করণ করার যে পার্শ্ববর্তী কলেজগুলা জাতীয়করণ করলে আমরা বোঝেন একটা সরকারি কলেজে অনেক সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পায়, আর বেসরকারিতে কোনো সুযোগ সুবিধা পায় না। জি। তো না পাওয়ার কারণে সুযোগ সুবিধার থেকে বঞ্চিত গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন মেয়ে যদি পার্শ্ববর্তী একটা সরকারি কলেজে ভর্তি হয়, এক হলো তার যে সরকারি কলেজে তার একটা এই ভর্তি হওয়ার ইচ্ছা, ওই আরেকটা হলো যে এখানে সুযোগ সুবিধা পাবে, বেতন টেতন লাগবে না। হুম। আর বেসরকারি কলেজে এটা মানুষের এটা শুনলেও কেমন শোনা যায়, এটা বেসরকারি কলেজে পড়ে, হ্যাঁ, আর আমি টাকা, সরকারি কলেজে পড়ি। তো এই যে একটা এই মানসিক বিষয়, যে একটা যেটা বৈষম্য হয়ে গেছে বৈষম্য এখানে। হয়ে গেছে। তো এই বৈষম্যের জন্য তো প্রতিষ্ঠান দায়ী না, এই বৈষম্যের জন্য সরকার দায়ী। সরকার। এই বৈষম্যের জন্য যারা শিক্ষা এই পরিচালনায় আছেন তারা দায়ী। এই জন্য আমরা ভালো মানের ছাত্রী পাচ্ছি না, ছাত্রী সংখ্যা বাড়ছে না। রেজাল্ট আমার ভালো না, আমার সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছিল এই 2025-এ। 25-এ আমাদের 150 জন অংশগ্রহণ করছিল হুম। এই পরীক্ষায়, এর মধ্যে আমাদের 45 জন পাস করছিল। আচ্ছা। খুব খারাপ রেজাল্ট হয়েছিল। ম্যাডাম, এখানে যদি আমি একজন প্রিন্সিপাল হিসাবে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একটা কলেজের প্রিন্সিপাল হিসাবে, আমরা গ্রামের যে অসহায় মানুষগুলা, দরিদ্র মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলার মেয়েরা এখানে পড়ে, ওরা এক হিসাবে একদিক দিয়ে ভালো ছাত্রী না, আরেক দিক দিয়ে ওরা পড়ালেখাতেও এরা ভালো না, ছাত্রী হিসাবে এরা ভালো না। এদেরকে যদি আমি বেশি কড়াকড়ি করি বোর্ডের নিয়ম অনুযায়ী, যে যারা নির্বাচনী পরীক্ষা সকল বিষয়ে পাস করবো তাদেরকে আমি ফর্ম ফিল আপ করাবো, তাহলে দেখা যায় যে 100 জনের মধ্যে 20 জন পাস করতে পারে না, 30 জন পাস করতে পারে না। এখন আমি যদি 100 জনের মধ্যে 30 জন ফর্ম ফিল আপ করাই, 70 জনকে বাদ দিই, তাহলে ওরা কান্দাকুটি করে প্রশাসনের কাছে যায়, নেতাদের কাছে যায় যে আমার মেয়েটা ফর্ম ফিল আপ উপর করে মহল না, থেকে চাপ আসে তখন। ওই দিকে চাপ। তো এই চাপের কারণে আমি ফর্ম ফিল আপ করলে আবার রেজাল্ট ভালো হয় না। আমরা এই প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলো কিন্তু আমরা সকলেই, আমি শুধু না, সারা বাংলাদেশের যে মহিলা কলেজ আছে সকল কলেজে এই অবস্থা। উদ্দেশ্য তো এটা, মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে, মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা। সুতরাং এখানে যদি আমরা ফাঁসের হাট দিয়ে আমরা কি করব? ফাঁসের হাট দিয়ে যদি হয়তো স্বাধীনতার 54 বছর পরে তো এই দেশের পাইকের দেশের উন্নয়ন হলো না, শিক্ষার উন্নয়ন হলো না। আর শিক্ষাক্ষেত্রে এই দেশের যতগুলি সেক্টর আছে এর মধ্যে সবচেয়ে মানে অবহেলিত এবং খারাপ অবস্থানে আছে শিক্ষা সেক্টর। এখানে মানুষকে সত্যিকারভাবে মানুষ হিসেবে গড়ে তোলার মতো শিক্ষা দেওয়া হচ্ছে না, সেই পরিবেশ নাই, এবং সেটা আমরা করতে পারতেছি না। আমরা ডিজিটালের জন্য আমাদের প্রশিক্ষিত শিক্ষক আমাদের আছে, ভালো শিক্ষক আছে, থাকলেও দেখা যাচ্ছে যে আমাদের যে ল্যাব অনেকগুলা আছে, এখানে ডেস্কটপ দিচ্ছে সরকারের, বিগত সরকারের সময়, কিন্তু সবগুলো নষ্ট, একটাও ভালো না।
এইগুলি নিয়ে আমি অনেক চেষ্টা করছি, মন্ত্রণালয় পর্যন্ত আমি দৌড়াদৌড়ি করছি যে আমার 30টা ডেস্কটপ দিছি, কিন্তু 30টাই নষ্ট, কোনো অবস্থায় ঠিক করে। ওরা এখানে যে কোম্পানির কাছে আনছি তার কাছেও আমরা বারবার গেছি, কিন্তু কেউ ঠিক করতে পারেনি। এগুলি এভাবে অকেজো অবস্থা করে আছে। এই অকেজো জিনিসগুলোই দেওয়া হয়েছে তাহলে দেখা যাচ্ছে। অকেজো না, প্রথম কয়েকদিন চলছিল ভালোই, পরে আচ্ছা, আর আচ্ছা। চলে না। বুঝতে পারছি। আর তবে আমরা শিক্ষকরা, আমার ভালো প্রশিক্ষক আছে আমাদের কম্পিউটারের উপর, আচ্ছা। তারা প্রতিগতভাবে আইসিটির উপর খুব ভালো হ্যাঁ, অভিজ্ঞতা ভালো সম্পন্ন ভালো শিক্ষক শিক্ষক আছে, আছে। তারা বিভিন্ন ট্রেনার আছে, মাস্টার ট্রেনার আছে। আমি আমার উপজেলা পর্যায়ে আমার 9টি কলেজের মধ্যে আমার কলেজের মেয়েরা, যদিও এত ভালো ছাত্রী আমার এখানে ভর্তি হয় নাই, ভালো জিপিএ 5 তারই ছাত্রী আমি পাই না, কিন্তু যে মানে ছাত্রী আমি পাই, এদেরকে আমি আমার দক্ষ শিক্ষকদেরকে নিয়ে অন্য এক্সট্রা কারিকুলামে, হ্যাঁ। মানে এই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, বিতর্ক হাম, প্রতিযোগিতা, নাচ, হ্যাঁ। বিতর্ক প্রতিযোগিতা আমি উপজেলা পর্যায়ে অধিকাংশ সময় আমি সরকারি কলেজ আমার মেয়েদের সাথে পারে না। এটা আমি আচ্ছা। গর্ব করে বলতে পারি আচ্ছা। যে আমার বিভিন্ন অনুষ্ঠানে আমার কলেজ ফার্স্ট হয়। এই যদিও আমার এখানে এত ভালো ছাত্রী না, এরপরেও কোনোদিনই এর চেয়ে খারাপ জিপিএ নিয়ে যায় না, এর চেয়ে একটু অল্প হলেও আমরা ভালো করে দিতে পারি, জিপিএ বাড়াতে পারি, এইটা আমার কলেজ পারে। আমি অনেক সচেতন, কারণ আমার এই কলেজে কোনো রাজনীতি নাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এই ধরনের কোনো এই দলীয় কোনো কোন্দল নাই, আমাদের শিক্ষকদের মধ্যে কোনো কোন্দল নাই, আমার কলেজের নামে কোনো শিক্ষকরা দলাদলি নাই। না, আমরা মানে রাজনৈতিক মুক্ত পরিবেশ সৃষ্টি করে আমরা মেয়েদেরকে যেটুকু পারি আমরা শিক্ষা দিই। এই শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় মেয়েদের কাছে যাতে মোবাইল না দেখা যায়। কলেজ চলাকালীন অবস্থায় আমরা শিক্ষকদেরকে দায়িত্ব দিছি, বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে তারা দায়িত্ব পালন করছি। 3 তলায়, 4 তলায়, এই নিচের তলায় যারা তারা ঘোরাঘুরি করবে, যদি কোনো মেয়েদের কাছ থেকে মোবাইল পাওয়া যায় তাহলে তাকে আমরা ছাড়বো না, তার অভিভাবকদেরকে আমরা খবর দিয়ে আনবো। মোবাইল নিয়ে কলেজের ভিতর না আসতে পারে, সে ব্যাপারে এটা আমরা সচেতন। আমরা এই বিষয়ে আমাদের যে নৈতিক শিক্ষার উপর আমরা শিক্ষকরা এই মেয়েদের সাথে কথা বলি। আচ্ছা। যে বাপ মাকে সম্মানের দৃষ্টিতে দেখা, আজকে বাপ মায়ের সাথে মেয়েরা খারাপ করে, নেশাগ্রস্ত হয়ে। ছেলেরা তো করে, পাশাপাশি মেয়েরাও করে। হ্যাঁ, ঐশী তার বাবা মাকে হত্যা করলো, ডিআইজির মেয়ে হয়ে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য মেয়েরা যাতে মানে কোনো, আমার মেয়েদেরকে আমি এভাবে বলি যে তোমরা বাড়ি থেকে আসবা কলেজ পর্যন্ত, আসা যাওয়ার পথে যাতে কোনো এই বাহিরের কোনো মানুষ যাতে তোমাদেরকে নিয়ে সমালোচনা করে না করতে পারে। তুমি মহিলা কলেজের ছাত্রী, তুমি রাস্তাতে যাইবা, এই বয়স্ক মানুষদের সাথে, মুরব্বীদের সাথে খারাপ করবা, তারা যাওয়ার পথে রাস্তা ছাড়বা না, তাদেরকে যাওয়ার সুযোগ দিবা না, তাদের সাথে কথা বেদবের মতো কথা বলতে পারবা না, হাসাহাসি করতে পারবা না, কোনো এই ছেলেদের সাথে কোনো রাস্তায় কোনো কথাবার্তা বলতে পারবো না, ছেলেদের সাথে কথা বলি এরা সুযোগ পায় এরা ইপটিজিং এর রূপ নেয়। তো এই জন্য আমি মেয়েদেরকে অত্যন্ত সাবধান রাখি যে এগুলি যাতে না করে। বিবাহ সম্পর্কে আমরা দেখছি, আমার কলেজে আমি নিজেই বাধা দিই। আমি এই এলাকারই সন্তান। আমি 93 সালে কলেজ প্রতিষ্ঠা হওয়ার সময় কলেজ প্রতিষ্ঠা করেন তৎকালীন বিএনপি সরকারের নৌপরিবহন উপমন্ত্রী অ্যাডভোকেট ABM জাহিদুল হক সাহেব। ওনার প্রতিষ্ঠা করেন, ওই সময় ওনা আমাকে অত্যন্ত আদর করতেন এবং খুব ভালোবাসতেন, আমাকে ওনা এখানে নিয়োগ দেন। এরপরের থেকে আমি এই 32টি বছর যাবৎ আমি এই প্রতিষ্ঠানটাকে নিজের মনে করি, আঁকড়িয়ে ধরে আমি এখানে আমি প্রথম প্রভাষক হিসেবে নিয়োগ নিই, তারপর সিনিয়র প্রভাষক হই, তারপর সহকারী অধ্যাপক হই, তারপরে আমি উপাধ্যক্ষ হই, তারপরে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হই এবং বর্তমানে আমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি। আমি অসন্তুষ্ট আর কি যে তারা অনলাইন ভর্তি প্রক্রিয়া এবং এই একটি কলেজ সরকারি উপজেলা পর্যায়ে করায় অন্য কলেজগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে গেল, আমি ভালো ছাত্রী পাই না, বা আমার একান্ত অভিভাবকরা আমার এখানে এসে অনেক আফসোস করে, অনেকে কান্দাকাটি করে যে আমার ইচ্ছা ছিল আমার মেয়েটাকে আমি পড়াবো, মেয়েটা গুরুদলে চলে গেছে, মেয়েটা ওই পার্শ্ববর্তী সরকারি কলেজে চলে গেছে, কিন্তু তারা যদি এই অনলাইনে ভর্তি প্রক্রিয়া এই সুযোগটা না পাইতো তাহলে এখানে ভর্তি করাইতে পারতাম, করতে পারতাম। আমার প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি যে আমি হয়তো চলে যাবো, আমার 2 বছর চাকরি আছে, এই 2 বছরের ভিতরে আমি চেষ্টা করবো যে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। না, স্যার চেষ্টা করে, স্যারের সাথে আমরা চেষ্টা করবো আমরা যদি একটু আগাতে পারি আর কি। দেখবেন যে আমরা সরকার যদি একটু সুনজর দেয়, একটা মহিলা হোস্টেলের প্রয়োজন, আমাদের একটা একাডেমিক ভবনের প্রয়োজন, হয়তো আমি আর একটু ছাত্রী বেশি ভর্তি করতে পারি। আপসীর নেত্রী, ওনা বাংলাদেশের এই 3 বারের প্রধানমন্ত্রী, ওনা অত্যন্ত একজন এই ব্যক্তিত্বশালী এই মহিলা ছিলেন, মহিষী মহিলা ছিলেন বেগম খালেদা জিয়া। ওনা গণতন্ত্রের মানুষ কন্যা, ওনা যে বিএনপির চেয়ারপারসন। তো ওনার মৃত্যুতে আমরা শুধু বাংলাদেশের মানুষ হই না, বিশ্ববাসী, বিশ্ব নেতৃবৃন্দ আজকে মর্মাহত, ওই শোকাকিভূত। আমি এই জন্য ওনার মৃত্যুতে আজকে আমার কলেজে আমি একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করছি। আমার শিক্ষক সকলেই উপস্থিত ছিল, আমরা এই মিলাদ মাহফিলের ব্যবস্থা করে অনুষ্ঠানটি আমরা শেষ করছি, দোয়া করছি।